18 বছর 3 মাস বয়সে আমার বিয়ে হয়ে গেল। বরের তখন 21। এমন হুটোপাটি এবং আনন্দ ফুর্তিতে ঘটনাটা ঘটে গেল, কোনো কিছুই বুঝেই উঠতে পারছিলাম না। বিয়ে করার একদম ইচ্ছে ছিল না। যখন শর্ত দেখালাম আমার মন মতো, তখন রাজি হয়ে গেলাম। ছেলে দেখতেও মন্দ নয়, শ্বশুরও পয়সাওয়ালা। ছেলে ঠাকুমার নাকি ক্যান্সার, তার ইচ্ছে নাতবউ দেখার। ঠাকুরদাও ছেলেকে পই পই করে বলে বুঝিয়ে ফেলেছেন, আর শ্বশুরমশাই ধমকে তার ছেলেকে বাগে এনেছেন। এক কথায় বলতে গেলে বিয়েতে ছেলে যেমন রাজি নয়, তেমনি আমিও ছিলাম না রাজি। তবুও বিয়ে হয়ে গেল, তবে আনুষ্ঠানিক বিয়ে নয়, রেজিস্ট্রি ম্যারেজ। ঠিক হলো আমার যখন ইচ্ছে এবং ছেলের যখন ইচ্ছে তখন আনুষ্ঠানিক বিয়ে হবে এবং আমি শ্বশুরবাড়ি যাব, আগে নয়। ছেলে কানপুরে না কোথায় ইঞ্জিনিয়ারিং পড়া স্থগিত রেখে রেজিস্ট্রি করতে এসেছিল। রেজিস্ট্রির দিন ছোকরা একটিও কথা বলেনি আমার সঙ্গে, আমিও না। তবে সবচেয়ে আশ্চর্যের ওই দিনই সে বিকেলের ফ্লাইটেই আমায় ফেলে চলে গেল। তার নাকি সেমিস্টার পরীক্ষা আছে। শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা হল্লা করে আমায় নিয়ে চলল আমার দাদা শ্বশুরের বাড়ি। সে এক অজপাড়াগা, বর্ধমান স্টেশন থেকে সাধনপুর হয়ে অনেকটা ভেতর। আমায় দেখতে অনেক লোক এলো, সবাই বলল, বাহ, বউ তো বেশ সুন্দরী, বেশ মানাবে পুলকের সাথে। যে বাড়িটিতে আমাদের আনা হলো তা দেখে চমকে উঠলাম। উরি বাপরে, এই গ্রামের মধ্যে এত বড় বাড়ি! নিশ্চিত এরা একসময় জমিদার ছিল। ঠাকুমা শাশুড়ি আমায় দেখে খুব খুশি। সে একটা বড় গয়নার বাক্স আমার হাতে দিয়ে বলল, আমার সব কিছু তোকে দিয়ে গেলাম, যত্ন করে রাখিস। আর শোন, তোর শাশুড়ি কিন্তু খুব ভালো মানুষ, ওনার মনে দুঃখ দিস না। শাশুড়িও আমায় অনেক কিছু দিলেন, শ্বশুরও দিলেন, পুলকের ঘর ঘুরিয়ে দেখালেন। শেষে শর্ত মতো সন্ধ্যাবেলা আমরা কলকাতায় ফেরত এলাম। যেন ঝড়ের গতিতে একটা ঘটনা ঘটে গেল জীবনে। কিন্তু দুদিন পরেই মনের মধ্যে শুরু হলো মারাত্মক উৎপাত। উৎপাত বলে উৎপাত। এতদিন বালিশে মাথা দিলে ঘুম পেত, এখন দেখে ঘুম হয় না। অর্ধেক রাতে বিনা কারণে ঘুম ভাঙে। সে কানপুরিয়া ছেলের কথা মনে পড়ে। ওমা, মাসখানেক পরে দেখি ভেতরে ভেতরে রাগ হচ্ছে, খাবার খেতে ইচ্ছা করছে না, স্কুল যেতেও ইচ্ছা করছে না, বই পড়তেও ইচ্ছা করছে না, খালি জানলা দিয়ে চেয়ে থাকতেই মন চাইছে। এলোমেলো ভাবনা ঠুকছে মনে। শর্ত চাপিয়েছিলাম ছেলে ফোনাফোন করতে পারবে না, আমিও করব না, যা হবার সব আনুষ্ঠানিক বিয়ের পর হবে। কদিন পর দেখি ভাত তেতো লাগে, তরকারি তেতো লাগে, বার্গার, পিৎজা, রসগোল্লা, চিনি সবই তেতো লাগে। বই পড়তে গেলে বইয়ের মধ্যে কার যেন আবছা ছবি দেখতে পাই। ছবিটা ঠিক চিনতে পারি না, কিন্তু দেখি। ভাবলাম নিশ্চিত মাথাটা গেছে, নয়তো কিছু একটা রোগ ধরেছে। স্কুলে বান্ধবীরা ইয়ার্কি করতে শুরু করলো। কিরে, কি হলো বল? বরের ছবি দেখা? ছবি নেই তো কি দেখাবো, থাকলে আমিও দেখতে পারতাম। এখন তো চাই দেখতেও ইচ্ছা করছে। যে লোকটাকে কদিন আগেও চিনতাম না, জানতাম না, তার জন্য মনের মধ্যে ঝড় উঠে যাবে কে জানতো। মা সম্ভবত ব্যাপারটা আঁচ করতে পেরেছেন। ঠিকমতো খাচ্ছি না, সময় মতো ঘুমাচ্ছি না, আগে সেই চঞ্চলতাও নেই। বাবাকে বকছি না, জিনিসপত্র ভাঙছি না। এই পরিবর্তনগুলি মা নিশ্চিত লক্ষ্য করেছেন। একদিন সকালে আমার পড়ার ঘরে ঢুকে মা এদিক ওদিক একটু ঘুরে আমার কাছে এসে বলল, তোর বাবা বলছিলেন তোকে একটা মোবাইল কিনে দেবেন, আর সন্ধ্যাবেলা গিয়ে কিনে আনিস। আমি কিছুতেই ফোন করব না, কঠিন সত্য রেখেছি। এখন আমি যদি আবার ফোন করি তাহলে আর আমার সম্মান থাকবে না। তাছাড়া ফোন করার দায়িত্ব তো আগে আমার নয়, তার। সে তার বউকে এক আধবার ভুল করে ফোন করতেই পারে, ছেলেরা সেটা করে। সে যখন করছে না তখন আমি কঠিন হয়েই বসে থাকব। কঠিন হয়ে থাকবো, মুখে বলা এক, কাজে করা কঠিন। কঠিন মানে খুব কঠিন, অনেক কঠিন। একদিন আবিষ্কার করলাম টেবিলে বসে বই না পড়ে একা একাই হাসছি। আসলে এতক্ষণ কার সঙ্গে যেন কথা বলছিলাম। সে আমায় অনেক হাসির কথা বলছিল, কিছু একটা খারাপ ইঙ্গিত করছিল, লজ্জাও মনে হয় পেয়ে গেছিলাম অনেকটা। আর একদিন মা দরজায় ঠকঠক করে বাইরে থেকে জানতে চাইলেন আমি ভেতরে কার সঙ্গে কথা বলছি। আসলে কথা বলছিলাম একটা পুতুলের সঙ্গে। পুতুলকে জিজ্ঞাসা করছিলাম সে কবে আসবে, আমার কথা তিনি ভাবছেন কিনা, নাকি একবারে ভুলে গেছেন। মাকে সত্যি কথাটা বলতে পারলাম না, মিথ্যা করে বললাম বই পড়ছিলাম। আসলে তো বই পড়ছিলামই না। মা বোধহয় বাইরে থেকে তা বুঝতে পেরেছেন। একদিন অলস দুপুরে মনে হলো কানপুর কত দূর।
অত দূরে পড়তে যাওয়ার দরকার কি? বেশি পড়ে লাভ কি? তার চাইতে আমার সামনে বসে থাকুক, আমার সঙ্গে গল্প করুক। দূরে বোকারা পড়তে যায়। প্রায় 3-4 দিন স্কুলেই যায়নি, যেতেও ইচ্ছে করে না। স্কুলে বড় গোলযোগ। মেয়েরা অনেক হল্লা করে, মনোযোগ নষ্ট করে দেয়। অনেকক্ষণ ধরে কিছু ভাবাও যায় না। আজ মা জোর করে স্কুলে পাঠালো। বলল ফেল করলে পুলকের সম্মান নষ্ট হবে, শ্বশুর শাশুড়িও দুঃখ পাবে। পুলকের কথা শুনে মেজাজ চড়ে গেল। সে একটা ফোন করতে পারে না, তার সম্মান থাকার দরকার নেই। এবার গরমের জন্য সকালে স্কুল হচ্ছে। দিদিমণিরাও বলেছিলেন দীর্ঘদিন পর এমন মর্নিং স্কুল। অনেক কষ্টে স্কুলের মেন গেট পর্যন্ত এসেছি। এখনও চোখ থেকে ঘুম যায়নি। মনে হচ্ছে এখানেই আবার শুয়ে পড়ি। স্কুলের মেন গেটের পাশে একটা ছোট্ট গলি। হঠাৎ মনে হলো সেই গলি থেকে কে যেন হাত নেড়ে ডাকছে। হাতে একটা সুন্দর ফুলের মালা। এতদিন স্কুল করছি, কোনোদিন ওইখান থেকে তো কেউ ডাকেনি। ছেলেরা এত কাছে আসতে সাহস পায় না। গেটে দারোয়ান থাকে, স্কুলের সময়টুকুও পুলিশ আসে। তবে ওই ছেলেটির সাহস আছে, অনেক সাহস। প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে, দ্বিতীয়বার দেখেই বুঝলাম নিশ্চিত আমাকেই ডাকছে। আর যে ডাকছে তাকে পুলকের মতোই দেখতে হুবহু। তবে চুলগুলো উস্কো খুস্কো, বিধ্বস্ত। মনে হয় সারা রাত ঘুমায়নি। বুকের মধ্যে কেমন ছ্যাদ করে উঠল, ভয় ভয়ও হলো। পুলক নয় তো? ওর মতোই দেখতে, কিন্তু এখানে এলো কি করে? ও তো কানপুরে। কিছুতেই স্কুলে ঢুকতে পারলাম না, পা ওইদিকে গেলই না। শুধু মনে হলো যদি পুলক হয়, ওটাকে সাড়া না দিয়ে যদি কাছে না যায় নিশ্চিত রেগে যাবে। তৃতীয়বার যখন ডাকলো তখন ছেলেটির সামনে এসে দাঁড়ালাম। আর তখনই ছেলেটি একটি ফুলের মালা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি কিন্তু আসতে চাইনি। থাকতে না পারলে কি করব? প্লেনের টিকিট কেটে চলে এসেছি। এক্ষুনি সকাল 9টায় আবার রিটার্ন ফ্লাইট। আগামীকাল সেমিস্টার শুরু। টাটা, চলি বলেই হাত নাড়তে নাড়তে গলির বাঁকে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন স্বপ্ন দেখলাম পথে দাঁড়িয়ে। ফুলের মালা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম বোকার মতো। অনেকক্ষণ পর বুঝলাম চোখ ধীরে ধীরে ভিজে যাচ্ছে জলে।